জি তুমি জি স্যার, আমরা শুরু করে দিই। আজ সবাই অনেকে জয়েন করেছে, 112 পার্টিসিপেন্ট বর্তমানে আছে, আস্তে আস্তে আরো বাড়বে হয়তো। ওকে, শুভ সকাল সুপ্রিয় অংশগ্রহণকারী বৃন্দ। মেডেক্সেলের এই সপ্তাহে আমার সাথে আপনাদের দ্বিতীয় সেশন। আজকে আমাদের সাথে আছেন হচ্ছে সুদীপ রঞ্জন দেব স্যার, ঢাকা মেডিকেল কলেজে মেডিসিন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন। স্যার আজকে শর্ট কেস নিয়ে কথা বলবেন, আমাদের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনাদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটা, এই পুরো সেশনটা চলবে। স্যার কয়েকটা শর্ট কেস দেখাবেন এবং সেই রিলেটেড কোয়েশ্চেন্স কিভাবে পরীক্ষা জিজ্ঞেস করা হয়, কি উচিত সেটা বলবেন। এবং আপনারা যারা, আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকবে, স্যারের সাথে ইন্টারাকশনের সুযোগ থাকবে, রেজ হ্যান্ড করে তারপরে আমরা বললে আপনারা যদি আনসার করেন তাহলে সবার জন্য শুনতে সুবিধা হয়, আর না হলে সবাই একসাথে কথা বলে শোনা যায় না। তো স্যার আমরা ক্লাসটা শুরু করে দিই স্যার, ফ্লোর ইজ অন ফর ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর পলাশ। পলাশ এক সময় আমার ট্রেনি ছিল যখন আমি ঢাকা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। যাই হোক, এইটি মেডেক্সেল, যারা মেডেক্সেলে পার্টিসিপেট করেন তাদের সাথে আমার প্রথম ক্লাস। আমি অনেকদিন ধরেই এটার সাথে আসলে একটু দূরবর্তী ভাবে যুক্ত ছিলাম, আজকে সরাসরি ক্লাস করতে এসেছি। একটা জিনিস শুরুতে সবাইকে বলিনি, যে এই লং কেস, শর্ট কেস, এই যে ক্লাসগুলো, এগুলো আসলে ভার্চুয়ালি করানো বা দূরশিক্ষণের মাধ্যমে করানোটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি যখন মেডিকেল কলেজের ছাত্র ছিলাম, যে মেডিকেল এডুকেশন মানেই হচ্ছে হাতে কলমে শিক্ষা। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট টু টিচ এনিবডি ভার্চুয়ালি অ্যান্ড টু লার্ন এনিথিং ভার্চুয়ালি। বাট গত 2 বছরের আমাদের কোভিড প্যান্ডেমিক আমাদেরকে অনেক কিছুই শিখিয়েছে। এই জুম অ্যাপটার কথা তো আমি অ্যাটলিস্ট জানতামই না। এই কোভিড কালে শিখেছি যে এরকম একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে গিয়েও ক্লাস করানো সম্ভব। তো আমরা সোসাইটি অফ মেডিসিন থেকে নানা রকম ভাবে এরকম ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রোগ্রাম করেছি। সকল সোসাইটি থেকে হয়েছে। মুগদা মেডিকেল কলেজে যখন ছিলাম বা এখন ঢাকা মেডিকেল কলেজে আমরা ভার্চুয়ালি 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ারের ক্লাস নিয়েছি। এমনকি ভার্চুয়ালি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদেরও ক্লাস নিতে হয়েছে। সো যারা অংশগ্রহণ করছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমি একটা জিনিস বলি যে দিস ক্লাস ওন্ট বি এনি থিওরিটিক্যাল ডিসকাশন, ইট উড বি এ প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। আমরা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় আসলে শর্ট কেস দিতে গিয়ে কি হার্ডশিপ গুলো সম্মুখীন হই, তার চেয়েও বড় কথা শর্ট কেসটা ঠিক কিভাবে নেওয়া হয়। আমি নিশ্চিত আপনাদের অনেকেই পরীক্ষায় ইতোমধ্যে অংশগ্রহণ করেছেন বা অংশগ্রহণ করতে যাচ্ছেন নানা ধরনের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায়। সো আপনাদের জন্য, সবার জন্য হয়তো নতুন না, বাট আমি নিশ্চিত অনেকের জন্যই নতুন অভিজ্ঞতা যে কিভাবে আমাদের ফেলোশিপ বা মাস্টার্স পরীক্ষাগুলোয় শর্ট কেস নেওয়া হয়। আমরা আজকে 3টি শর্ট কেস দেখাবো, 3টি ডিফারেন্ট সিস্টেমের, একটি প্রিকর্ডিয়াম, একটি অ্যাবডোমেন এবং একটি রেসপিরেটরি সিস্টেমের। যেমনটা আমরা এফসিপিএস পরীক্ষায় দেখে থাকি পরীক্ষা কন্ডাক্ট করার সুবাদে, যে এখন এফসিপিএস পরীক্ষায় 25 মিনিট সময় দেয়া থাকে শর্ট কেসগুলোর জন্য। সাধারণত মিনিমাম 4টি শর্ট কেস প্রেজেন্টেশন করতে হয় ইন বিফোর দ্য এক্সামিনার্স, এক্সামিনারদের পক্ষ থেকে। তো অন এন এভারেজ 6 মিনিটস করে টাইম পাওয়া যায়। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল যে 4টা কেসই করতে হবে, মিনিমাম 4টা করতে হবে। যদি এক্সামিনাররা চান তাহলে এটা 5টা 6টাও হতে পারে, ডিপেন্ড করে এক্সামিনি কত স্মার্টলি অ্যান্ড ইফিসিয়েন্টলি প্রেজেন্ট করতে পারছেন তার কেসগুলো। সো আমরা 3টা কেস প্রেজেন্ট করবো এভাবে। আমি আমার যে 3জন ট্রেনি ডক্টর আমাকে সহায়তা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে 3জন পেশেন্ট এসছেন এখানে ভলান্টারিলি, তাদের প্রতি আগেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমাদের ট্রেনিদের ক্ষেত্রে এক্সামিন করবার জন্য 4 মিনিট সময় দেব এবং পরে তার ফাইন্ডিংস বলা এবং ফাইন্ডিংস এক্সপ্লেইন করার জন্য 2 মিনিট সময় পাবে। আমরা 3টা কেস, এরপর হয়তো কিছু ডিসকাশন হবে। এই জায়গাটায় আমি একটু বলে রাখি, আমরা হয়তো একদম 6 মিনিটস টাইম শিডিউলের মধ্যেই থাকতে পারবো না, একটু বেশি হবে, বাট পরীক্ষায় ইউজুয়ালি 6 মিনিটসের মধ্যেই এটা শেষ করতে হয়। তারপরে ফ্লোর আপনাদের জন্য ওপেন করে দেব। আপনারা মানে বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে যে কোনো কোয়েরি জিজ্ঞেস করতে পারেন। যদি আমার
রিচের মধ্যে হয়, যদি আমার নলেজ এবং এক্সপিরিয়েন্সের মধ্যে হয়, আমি আনসার করার চেষ্টা করব। বাট ওই যে আমি শুরুতে যেটা বলেছি যে এটা আসলে থিওরিটিক্যাল ডিসকাশনের জায়গা না। থিওরিটিক্যাল ডিসকাশন আমরা ডিফারেন্ট স্কোপ অ্যান্ড ডিফারেন্ট স্পেসে করব। এটা আসলে প্র্যাকটিক্যালি আমরা কি করে থাকি পরীক্ষার হলে, কোন জায়গাটায় আমরা একটু ক্লামজি থাকি বা কনফিউজ থাকি, সেই কনফিউশন গুলো দূর করবার জন্যই আজকের এই প্রচেষ্টা। তা আমি আসলে প্রথম কেসের জন্য আমার পেশেন্টের কাছে যাচ্ছি এবং আমার যিনি ডক্টর সজীব আমাদেরকে হেল্প করছেন, আমি তার কাছে যাচ্ছি। শোনা যাচ্ছে কিনা দেখেন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ওকে। স্যার শোনা যাচ্ছে। ক্যামেরার ফোকাস শোনা যাচ্ছে স্যার। ক্যামেরা ফোকাসটা মনে হয় নাই স্যার ক্যামেরা। হ্যাঁ, ফোকাস করছে ওরা ক্যামেরা। এখান থেকে করেন। এটা জাস্ট পিছনে, হ্যাঁ হ্যাঁ, এনাফ এনাফ। ক্যামেরা ফোকাস হবে পেশেন্টের চেস্ট বরাবর। ওয়েলকাম। আমার সাথে আছেন ডক্টর সজীব, ঢাকা মেডিকেল কলেজের ইনডোর মেডিকেল অফিসার। Doctor, would you please examine the precordium of this particular patient? You have got 4 minutes time in your hand for your examination, and then you tell me your findings and your explanation. So would you please go and examine the precordium? মাইক্রোফোনটা মাইক্রোফোনটা হাতে দিন। মাইক্রোফোনটা হাতে দিয়ে দিন। হ্যান্ডস ফ্রিটা হাতে দিয়ে দেন। স্যার আচ্ছা ঠিক আছে, ও এক্সামিন করুক স্যার। স্ক্রিন কি আমারটাই ফ্রিজ হয়ে আছে নাকি সবারটাই একই অবস্থা? স্যার মুভ করছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না এখন করছে। Okay, go for it. Sure. Are you done?
Could you please tell me your findings first? What are the findings of your examination from the precordium? Okay, sir. After examining this patient's precordium, I have found his chest is symmetrical in size and there is no chest deformity, scar mark or suture mark is present. On palpation, apex beat is palpable in the left fifth intercostal space, 11 centimeter from the midline. There is no palpable P2 and no systolic or diastolic thrill is present. And there is no left parasternal heave. On auscultation, I have found his first heart sound is loud, but second heart sound is normal. And I have found there is a mid-diastolic murmur, a rough rumbling, mid-diastolic murmur present in the apical region of the heart. And there is no basal crepitation present. Thank you. So what is your findings from your examination? So after What is your diagnosis? Sir, so on examination of this patient chest, my diagnosis is this is a case of mitral stenosis. Mitosis. If I want to ask you one single other thing than the precordium you'd want to examine for this particular patient after your auscultatory findings, what would you want to Sir, examine? I want to examine the pulse of this patient. What are you expecting from the pulse? The patient may develop irregular pulse from atrial fibrillation. So that is one of the complications of mitral stenosis. Yes, sir. What other complications can be there from mitral stenosis other than atrial fibrillation? Patients may have pulmonary edema from left atrial hypertrophy or from atrial fibrillation. Patient may develop a thrombi, which may emboli, মানে patient একটা embolism হতে পারে. Patient embolism হতে পারে Yes, due sir. to. Do you expect any findings of secondary pulmonary hypertension from this patient? Yes, sir. What sort of findings that you have not found in this patient? Yes, sir. Patient may have palpable P2 and auscultation. Pulmonary component of the second heart sound will be loud, and patient will develop a left parasternal heave from right ventricular hypertrophy. Hypertrophy. What are the treatment modalities in case of isolated mitral stenosis? Sir, without first there will be medical treatment. If patient develops atrial fibrillation, we have to treat that. And definite management is either valve replacement or valvotomy. That is your valve replacement অথবা valvotomy, yes, sir. widening of the valve. What are the valve replacement devices available contemporarily in the current world? Sir, You've got two different sorts of valve. yes, sir. There একটা হচ্ছে prosthetic valve আর একটা All are prosthetic. Huh. One is biological and the biological other one mechanical. mechanical valves. For this, but this is the last question for you. For this particular patient, a young patient around 25 to 30 years of age, what valve would you prefer, biological or mechanical? I would prefer mechanical valve. Why? Because it are that is Durability. durability বেশি One issue. Okay. and Say, for example, you have advice for valve replacement and the cardiothoracic surgeon have replaced this patient with a mechanical heart valve. What would be the medication for this particular patient almost for lifelong? anticoagulant should be Anticoagulant. prescribed. Okay. Thank you. Thank you, Dr. Welcome, Sachit. sir. Thanks a lot. Now I'd like to come back to the virtual attendee who are attending the session. This was a case of precordium. Auscultatory findings and other findings indicated that it is a case of isolated mitral stenosis. There was no mitral regurgitation. There was no apparent complications from mitral regurgitations like atrial fibrillation or any embolism, and the patient still has not developed any features of secondary pulmonary hypertension. If
any one of you want to ask any particular question regarding only the examination of my beloved Dr. Shajib, please, I can take 2-3 questions. Dr. Palash, do you want to say something? Yeah. হ্যাঁ হ্যাঁ স্যার, ওই চ্যাট বক্সে কয়েকটা কোয়েশ্চেন ছিল, যদি Okay. আপনি একসাথে অ্যাড্রেস করে দেন। Okay. একটা আপনি নিজে অন করতে পারেন, আর Okay. দুটো হ্যান্ড রেজ আছে। আপনি চ্যাট বক্সের কোয়েশ্চেনটা যদি দেখেন, যে একটা হচ্ছে ম্যানুভার নিয়ে একটা কথা, যে আমার স্ক্রিন হয়তো ফ্রিজ ছিল, সেটা আমি দেখতে পারি নাই। ম্যানুভার করেছে কিনা এমএস দেখার সময়। আমি চ্যাট বক্সে কোশ্চেন পাচ্ছি না কেন? স্যার আচ্ছা আমি বলি স্যার, একটা হচ্ছে ম্যানুভার করেছে কিনা, এক যে মাইক্রো স্টেনেজ দেখার সময় লেফট ল্যাটারাল করে যে ম্যানুভারটা করে ওটা করেছে কিনা। আমার স্ক্রিন ফ্রিজ ছিল, চ্যাট বক্সে একটা কোশ্চেন দেখলাম ওরকম। আরেকটা হচ্ছে যে সম্ভবত অ্যাপেক্স কি 11 সেন্টিমিটার বলেছে ফ্রম দ্য মিড লাইন। Yeah, he told is 11 centimeters from midline. এটা মানে অনেকের প্রশ্ন হচ্ছে তাহলে শিফটেড কিনা অ্যাপেক্সটা না। শিফটেড কিনা, সেক্ষেত্রে আইসোলেটেড এমএস বলবে কিনা। আর আরেকটা কোয়েশ্চেন ছিল আমার, যদি ফলো করতে পারি ঠিক মতো, যে আচ্ছা একজন কোয়েশ্চেন করেছে যে এখানে ডিডি বলবে কিনা। আমি আসলে কোয়েশ্চেনটা বুঝি নাই, যে এই সরাসরি ডায়াগনোসিস বলা যাবে কিনা বা কোনো ডিডি বলবে কিনা। আর আরেকজন বলেছে স্যার এটা একটু ইলাবোরেট হলে ভালো হতো, ক্যারেক্টার অফ দ্য অ্যাপেক্স বিট, এটা বলা হয়নি। আর যদি পালপেশনের ক্ষেত্রে মিস্টার সাদিকুর রহমান এবং সিফাত তাসনিম নাফি। সাদিকুর রহমান, আপনি আনমিউট করে স্যারকে প্রশ্নটা করেন। আমি কয়েকটা আসসালামু আলাইকুম। একসাথে আনসার করব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ সাদিকুর রহমান বলছি, ফেসবি রেসিডেন্ট বিএসএমও। স্যার, আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে পেশেন্টের পজিশন নিয়ে। পেশেন্টের যেহেতু সামার সিজন মেল পেশেন্ট, আমি পুরো জামাটা পুরোটা খুলতে চাচ্ছি, কারণ এই জায়গায় কোনো স্কার মার্ক, বিশেষ করে হচ্ছে পিটিএমসি বা ছোট স্কার মার্ক থাকলে, থরাকোটমি স্কার, মালবোভার্টোটমি থাকলে সেটা দেখা যাবে না, থাকতে পারে প্রিভিয়াসলি অপারেটেড থাকতে পারে। আমি সেই ক্ষেত্রে পুরোটা খুলবো কিনা, ওপেন করবো কিনা গেঞ্জি, 1 নাম্বার। 2 নাম্বার, আমি একটু আনসার করে নিই ডক্টর সাদিক, তারপর আমি পরের কোশ্চেনে যাচ্ছি। আইডিয়ালি যেহেতু মেইল পেশেন্ট, আইডিয়ালি প্রিকর্ডিয়াম এক্সামিন করার ক্ষেত্রে পুরো এক্সপোজ করাটাই নিয়ম। আমরা পরীক্ষার হলে সবসময় সেটা হয়তো অ্যালাউ করতে পারি না ডিউ টু আওয়ার এনভায়রনমেন্টাল সেটিংস, নাম্বার 1। নাম্বার 2, আপনি দ্বিতীয় যে প্রশ্নটি তুলেছেন যে কোনো স্কার মার্ক যতটুকু এক্সপোজ করা হয়েছে, তাতে যদি কোনো প্রিভিয়াস চেস্ট সার্জারি বা কার্ডিয়াক সার্জারি, ইভেন কোনো মাইনিউট সার্জারির জন্য যদি কোনো স্কার মার্ক থাকে, সেটি ভিজিবল হওয়ার কথা, কারণ আপ টু দ্য ক্লাভিকল ওয়াজ এক্সপোজড হার টি-শার্ট। সো সেটা হয়তো ইস্যু না, বাট আপনার প্রথম অংশের সাথে আমি একমত। আইডিয়ালি পুরো টি-শার্ট, মেল পার্টিকুলারলি ফর মেল পেশেন্ট, পুরো শার্ট, পোলো শার্ট অথবা টি-শার্ট যাই পরা থাকুক না কেন, ইভেন পাঞ্জাবি ফতোয়া, সেটি কমপ্লিটলি খুলে নেওয়া উচিত। আপনার দ্বিতীয় প্রশ্নটি। থ্যাংক ইউ স্যার। স্যার, অসকালটেশনের সময় দেখুন যে বেল দ্বারা শুরু করা, আমরা তো সাধারণত ডায়াফ্রাম দিয়ে শুরু করি, আর লো পিচ দেখার জন্য, বেশ করে এমএস দেখার জন্য পরে আমরা বেল ইউজ করি। আর এখানে দেখা যাচ্ছে যে সে বেল দিয়েই শুরু করা হয়েছে, এবং 4টা অন্যান্য অসকালটেশন, শুধু এপিকাল না, অন্যান্য অসকালটেশন এরিয়াতেও বেল দ্বারা দেখা হয়েছে এবং শুরু হয়েছে। 2 নম্বর হচ্ছে ম্যানুভার করা হয় নাই। আচ্ছা, মানে তাহলে এটা করা যাবে কি যাবে না, মানে মূলত কথা হচ্ছে সবসময় লো পিচ সাউন্ড গুলো বেটার অডিবল উইথ বেল অফ দ্য স্টেথোস্কোপ। সো কেউ যদি বেল দিয়ে দেখতে চায়, আমাদের পুরোনো দিনের শিক্ষকরা অনেক ব্যাপারেই খুব একটু অ্যাডামেন্ট থাকেন যে এটাই করতে হবে, এটার বাইরে করলে হবে না। বাট আমার মনে হয় ইফ ইউ আর ওপেন এন্ডেড, ইফ ইউ আর নট স্ট্রিক্টলি ফলোয়িং দ্য বুকস, আপনি বেল দিয়ে দেখেও যদি ফাইন্ডিংস পেয়ে যান and the findings correspond with my findings, I don't have any problem. But ideally, হ্যাঁ, আমরাও তো থার্ড ইয়ার থেকে এভাবেই শিখে এসেছি যে আমরা প্রথমে ডায়াফ্রাম দিয়েই 4টা এরিয়া শুনবো, তারপর যদি মনে হয় যে না ডায়াফ্রাম দিয়ে শোনাটা লো পিচ সাউন্ডের ক্ষেত্রে অ্যাডিকুয়েট হচ্ছে না, ইন দ্যাট কেস উই ক্যান গো ফর দ্য বেল। বাট আপনি যদি আমাকে ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করেন, আমার ক্ষেত্রে বেল বা ডায়াফ্রাম দিয়ে আলাদা করে শোনার মধ্যে, মানে কেউ যদি বেল দিয়ে শুনে ফুল ফাইন্ডিংস পেতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। রিগার্ডিং ম্যানুভার, লেফট ল্যাটারাল পজিশন, লেফট ল্যাটারাল পজিশনে যাওয়া উচিত ছিল যে কোনো লেফট সাইডেড হার্ট সাউন্ডে, লেফট ল্যাটারাল পজিশনে এবং ব্রেথ হেল্ড ইন এক্সপিরেশন, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ফিজিওলজি অফ দ্য সার্কুলেশন।
যে আপনি যদি লেফট ল্যাটারাল পজিশনে যান এবং ব্রেথ হেল্ড ইন এক্সপিরেশনে যান, তাহলে any sound, any added sound is better audible. Even the first and second heart sounds are better audible. Sir, how can I explain enlarged heart in case of MS, No. isolated MS? No, it cannot be explained. It cannot be Okay, sir. explained if you find the apex beat in the ninth in that case it was the fifth intercostal space, but 11 centimeter from the midline. In that case, definitely the heart is enlarged if it is not Thank you. pushed. If it is Thank not you, sir. pushed. So Thank it you, sir. cannot be explained. It was not the Dr. right Sifat answer. Tasnim Nafi, please Thank you, sir. raise your question. Dr. Sifat Assalamualaikum, Tasnim sir. Nafi. Naam. Yes, sir. Sir, am I audible? Yeah, you are Yes, audible. sure. Please. স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি একটু আগে বলেছেন যে মানে ডায়াফ্রাম অথবা বেল এই দুটো দিয়ে দেখার ক্ষেত্রে পার্থক্য করা হবে না, কিন্তু যদি ধরেন আমি বেল দিয়ে দেখি তাহলে স্যার কি এরকম মনে করতে পারে যে আমি কেস জানি? এটা তো আউট অফ দ্য বক্স কোশ্চেন যে আপনি বেল দিয়ে দেখলে স্যার মনে করতেই পারে। আমরা তো স্যারের মনের ওপরে কোনো এমবার্গো দিতে পারবো না, তা যে কোনো কিছু স্যাররা মনে করতে পারেন। সো আইডিয়াল, যদি আমরা আইডিয়াল সিনারিও বলি, আইডিয়ালি অবশ্যই আপনি ডায়াফ্রাম দিয়েই শুরু করবেন। আপনি ডায়াফ্রাম দিয়ে শুরু করবেন। ডায়াফ্রাম দিয়ে আমি আমার পার্সোনাল আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যা করি, আমি সবসময় আগে এপিক্যাল এরিয়া আইডেন্টিফাই করে নিয়ে আমি ডায়াফ্রাম দিয়েই শুরু করি। তারপরে যদি আমার সন্দেহ হয় আমি কোনো লো পিচ সাউন্ড মিস করছি বলে আমার মাথায় প্রশ্ন আসে, ইন দ্যাট কেস আই গো ফর দ্য বেল। ঠিক আছে, কিছু পার্টিকুলার জায়গায় যেমন এটা যদিও এই রিকোয়েস্টেড, কিছু পার্টিকুলার জায়গায় যেমন আমরা বেল দিয়ে শুরু করলে কোনো সমস্যা নাই। আপনি লাংয়ের এপেক্সে ব্রেথ সাউন্ড শুনছেন বা এপেক্সে আপনি কোনো অ্যাডেড সাউন্ড এক্সপেক্ট করছেন, ইন দ্যাট কেস গো উইথ বেল ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ। আপনার ডায়াফ্রাম ইউজ করার দরকারই নাই, দ্যাট ইজ কমপ্লিটলি রেশনাল। বাট ইন কেস অফ প্রিকর্ডিয়াম, আইডিয়ালি, আমি আবার বলছি, আইডিয়ালি আপনার ডায়াফ্রাম দিয়ে শুরু করা উচিত। আপনি যে দ্বিতীয় প্রশ্নটি উত্থাপন করেছেন, এইটি আসলে আমাদের দেশে বলেই আমাদের চিন্তা করতে হয় যে আমি কেস জানি কিনা, আগের রাত্রে কেস দেখে গেছি কিনা। আপনি যদি বাইরে পরীক্ষা দিতে যান, দেশের বাইরে, তখন এই প্রশ্নগুলো আসবেই না যে আপনি আগে কেস দেখেছেন কিনা। এবং সেই ক্ষেত্রে আপনি যদি বেল দিয়ে শুনে ফুল ফাইন্ডিংস ইলিসিট করতে পারেন, দ্যাটস ফেয়ার এনাফ। আমি আমাদের দেশের জন্য বলবো গো উইথ প্রোটোকল প্লিজ। জি স্যার। স্যার আমার পরের প্রশ্ন হচ্ছে, আমি আমার কাছে এটা এমএসি মনে হলো, ফার্স্ট হার্ট লাউড মনে হলো, তারপরও কি আমি অ্যাক্সিলাতে মারমার দেখা কিংবা বসিয়ে তাকে এআর এর জন্য ওই লিনিং ফরওয়ার্ড করে ওই জিনিসগুলো প্রোটোকল গুলো মেনটেন করব কিনা? No, don't go for it. You have to keep in your mind that you have got only 4 minutes of examination time in your hand. Nobody is going to allow you any more time. As it is a demonstration, I have allowed Dr. Shajib much more time than the 4 minutes. But in case of examination settings, I'll go along with my clock. After 4 minutes, there will be a cling sound, and I'll say stop examining this patient and tell me your findings up to the point you have examined. এটা কি নরমাল প্রসিডিউরের মধ্যে পড়বে না? Nope. If you have got only a mid diastolic murmur, you have not got any murmur over the aortic area or any say for example murmur of aortic regurgitation, so you don't need to go for that things. And if you ask me, sir, you have asked me to examine the whole precordium, so in that case, okay, I would like to see the murmur of aortic regurgitation. I would like to have the patient seated, leaning forward and breath held in expiration, no problem. But don't forget, you have to complete it within 4 minutes of time. And it's not an undergraduate examination, it's a postgraduate examination. I have always told my, there's so much noise, I cannot understand any of your. স্যার কোশ্চেন আছে স্যার, আমাদেরকে প্রায় তো এমএস উইথ এমআর বা এমএস শুধু আইসোলেটেড এমএস দেওয়া হয় না, এমএস এর সাথে একটা মারমার থাকে। সেই ক্ষেত্রে আমি তো জানি না যে আমাকে এমএস উইথ এমআর দেওয়া হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আমি করতে পারবো কিনা। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রিডুয়েন্ট এমএস টা প্রিডুয়েন্ট না, সেই ক্ষেত্রে আমি এমআর এর মারমার দেখতে পারবো কিনা? অবশ্যই, কেন না। আর আপনি যেটা প্রথম বলেছেন যে আপনাদের শুধু এমএস দেয়া হয় না, এটা ভুল কথা। আমরা প্রচুর শুধু এমএস দেই। আমি পার্সোনালি শুধু এমএস পেলে শুধু এমএসই দিব। যদি এমএস উইথ এমআর মানে মাইট্রাল স্টেনোসিস মাইট্রাল রিগারজিটেশন হয়, আপনি একই সাথে ওখানে প্যানসিস্টোলিক মারমার পাচ্ছেন ওভার দ্য এপিক্যাল এরিয়া, ইউড গো অ্যাকর্ডিং ইউর ফাইন্ডিংস। আপনি শুধু একটা মনে রাখবেন যে আমরা থার্ড ইয়ারের একটা বাচ্চাকে যখন পড়াচ্ছি,
তখন তাকে সবগুলো জিনিস আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল করে করে পড়াচ্ছি, ফার্স্ট হার সাউন্ড, সেকেন্ড হার সাউন্ড, লাউড ফার্স্ট হার সাউন্ড, লাউড সেকেন্ড হার সাউন্ড, থার্ড সাউন্ড, অডিবল থার্ড হার সাউন্ড, অডিবল ফোর্থ হার সাউন্ড, গ্যালোপ রিদম হচ্ছে কিনা। তারপর প্রতিটা এরিয়া এসে আলাদা করে দেখাচ্ছি যে অ্যাওর্টিক রিগার্জিটেশন মারমার কোন পজিশনে দেখতে হবে, কিভাবে দেখতে হবে। এই ফুল প্রসিডিউর আপনি করতে চাইলে ইউ উড হ্যাভ টু হ্যাভ অ্যাট লিস্ট 15 minutes for each short case, which is not feasible in the postgraduate exam. So in postgraduate exam, we would like to have that smartness from you, that you can properly elicit the findings and you can explain your findings. This is true. I have asked too many theoretical questions to Dr. Shajib. This was an experience from our settings in our fellowship and master's examination. Our teachers quite likes to throw a lot more questions to the examinee, but in international examination that may be not the case in most of the occasions. Okay, so I'm sorry, this is the last question. This is the last question I can take. Okay, জি, দুটো কোশ্চেনের সামারি করে দেই। সেটা হচ্ছে দুজনেরই কোশ্চেন একই, যে তারা অন্যান্য এরিয়াগুলোতে মারমার গুলো দেখবে কিনা নরমালি। এটা সবারই প্রশ্ন থাকে, সবার কনফিউশনটা থাকে। এক লাইনে শেষ করে আমরা পরের কাছে চলে যেতাম। এই চারটা এরিয়াতে মানে বাকি মারমার গুলো তারা খুঁজবে কিনা। বাকি আপনি ডেফিনেটলি আমি যখন প্রিকর্ডিয়াম অস্কালটেট করতে বলবো, আপনি প্রত্যেকটা এরিয়াতেই অস্কালটেট করছেন। আপনি মাইট্রাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, পালমোনারি এরিয়া, অ্যাওর্টিক এরিয়া অস্কালটেট করছেন। যদি আপনি মারমার পান কোন এরিয়াতে, তাহলে আপনি প্রসিড করবেন। আপনি মারমার পেয়েছেন শুধু মাইট্রাল এরিয়াতে একটা মিড ডায়াস্টোলিক মারমার, অন্য কোথাও মারমার পাননি ইনিশিয়াল অস্কালটেশনে, ইউ ডোন্ট নিড টু প্রসিড ফর দ্যাট ইমাজিনারি মারমার। What you have actually got in your hand, try to elaborate it, try to examine the bits and bounds about it. Don't go for the imaginary murmur which you have not found in this particular patient. স্যার ঠিক আছে স্যার, থ্যাংক Okay, ইউ। we'd like to go for the second case. Second case is a abdomen. Dr. Rakib, would you please? আমরা অলরেডি 35 মিনিটস 30 মিনিটস পার করে ফেলেছি। ভালো 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 35 মিনিট। ওকে, অসুবিধা নেই। আমরা তিনটা আমরা 12:30 পর্যন্ত যেতে পারবো তো? ওকে স্যার, অবশ্যই পারবো। আমরা 1 পর্যন্ত যেতে পারবো। ওকে, থ্যাংক ইউ। এন্ড ইফ ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড স্যার, আমরা এর পরে যেতে পারবো। ওকে, থ্যাংক ইউ ফর ইওর জেনারোসিটি। অ্যাবডোমেন, আপনি ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে দেন। হ্যাঁ, প্লিজ প্লিজ, থ্যাংক ইউ মাইক বলার সময় লাগবে। দাও নামাই দাও, তোমার যদি মনে হয় নামাই দাও। Okay, we have come to for the examination of our second case. My beloved trainee, Dr. Rakib, is going to examine this particular patient for abdomen. So I'd like to ask Dr. Rakib, thank you for coming here along with your patient. Please examine the abdomen of this patient. রাকিব, শুরুতে মাইক্রোফোনটা নিয়ে পেশেন্টের সাথে কি বলছো এগুলো একটু বলো। তোমার কমান্ড গুলো মাইক্রোফোনটা নিয়ে পেশেন্টের সাথে কথা বলো, এক্সামিনের সময় দিয়ে দিও। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাকিব, আপনাকে আমি পেটটা একটু পরীক্ষা করে দেখবো। হ্যাঁ, আপনার পেটে কোনো ব্যথা আছে? যদি কোনো ব্যথা পান আমাকে জানাবেন, ঠিক আছে? আমি আপনাকে একটু হেল্প করতেছি আপনাকে কাপড় থেকে সরানোর জন্য। বসো, ওরে বসতে দাও, এভাবে বসো। আচ্ছা, আমি ওনার পেটটা প্রথমে একটু ভালো করে দেখে নিচ্ছি। আমি আপনার পেটটা একটু হাত দিব এখন। হ্যাঁ, ব্যথা পেলে আমাকে অবশ্যই বলবেন। ঠিক আছে, এখন পেটটা আমি একটু জোরে চাপ দিব। আপনি বাম দিকে ফিরে মুখ খুলে বড় বড় শ্বাস নেবেন আর ছাড়বেন। বাম দিকে ফিরেন।
ঠিক আছে, আবারও মুখ খুলে বড় বড় শ্বাস নেন আর ছাড়েন। শ্বাস, বড় শ্বাস। ঠিক আছে। আপনি দমটা একটু বন্ধ রাখুন। ঠিক আছে। জোরে চাপ দেবেন। ঠিক আছে। এটা আমি একটু টোকা দেবো, ব্যথা হবে না। এই পাশে কাটুন, ডান পাশে কাটুন। কাটুন। ঠিক আছে। ঠিক আছে, আবার সোজা হয়ে যাও। এটা আবার একটু শুনুন। I'd like to examine the testis of this patient. Okay, no, due to some ethical issues or social issues, I think you know that you need to examine the testis, but some social issues we cannot allow you at this moment. Thank you. So are you done? Yes, sir. So tell me your findings first. Okay, sir, I have examined this patient. On examination of this patient, my abdomen is distended with fullness of flanks, but umbilicus is inverted. And on palpation of this patient, there is palpable splenomegaly. The spleen is about 2 finger breadth from the left subcostal line along the long axis of the spleen. The surface is firm and smooth, and there is no audible bruit over the spleen. The patient also has as clinical evidence of ascites as evidenced by shifting dullness positivity. However, I could not appreciate any other organomegaly or any other abnormality. So your findings is palpable spleen with evidence of ascites. Yes. So what are the different diagnoses that are popping up in your mind? For this ascites and splenomegaly, my provisional diagnosis is a chronic liver disease with portal hypertension. Do you have any differentials? I have some differentials also. I would like to consider the possibility of lymphoma and non-cirrhotic portal hypertension. These three I would like to work on. What are the other relevant things you would like to examine if your diagnosis is chronic liver disease with portal hypertension? Other relevant things that I would like to examine, including the external genitalia to look for any soft atrophied testes and for any evidence of jaundice and any evidence of anemia which might result from any upper GI bleeding. Okay. And in the hand, stigmata of chronic liver disease like any leukonychia, palmaroerythema, dupuytren's contracture. In the chest region, I would like to look for spider angioma, diminished hair distribution. Also in the axilla for diminished hair That's all right. distribution. Would you please see the hand of this particular patient? Yes, sir. I can hold the mic for you. Sir, if it is possible, আমরা যদি দেখতাম হাতটা। Yeah, please. Is it visible, Palash? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এরকম করেন, এরকম করেন, এইভাবে ধরেন, এরকম করেন।
Dr. Rakib, if your diagnosis is chronic liver disease with portal hypertension, what are the things you are expecting in the anterior surface of the hand? In that case, I would find pulmonary erythema. Is there any pulmonary edema? What do you think? I don't think there is any pulmonary erythema. Yeah, I do agree with you. Pulmonary erythema should be there. It should have maybe there. Anemia might also be there, and any Dupuytren's contracture. When Dupuytren's contracture is likely? Especially in case of alcoholic liver disease. In case of alcoholic liver disease. Would you like to consider visceral leishmaniasis or kala jar in this patient? Yes, sir. There is splenomegaly, visceral dysphagia is a possibility, and from hyperalbuminemia ascites may also occur. But in that case, though it is a possibility, spleen should have been more enlarged. But I would definitely exclude the possibility of kala jar. If you consider about kala jar, and you are allowed to ask one single question to this patient, what is the question you are going to ask to this patient? One single question, sir, about the residence of this. Yep. Where is the patient living, Yes, sir. or where has been living? Number one thing. Second thing is, if he has not been living in a kala jar endemic area of Bangladesh, whether he was visiting that particular area in the antecedent few weeks. That's all right. Thank you. Thank you, Dr. Rakib, for your assistance. We'd like to go back to our attendees for any question. I'm quite sure there will be a lot of questions, and I am quite sure too that I cannot answer all the questions properly. But okay, I would like to see the questions. there are a few questions. একটা ছিল হচ্ছে যে upper border of the liver dullness একটা দেখা উচিত ছিল কিনা? If liver is not palpable, in that case, what Dr. Rakib said me that liver is not palpable. সেই ক্ষেত্রে upper border of the liver dullness না দেখলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে না, বাট কেউ যদি দেখতে চায়, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস দেখলে দোষের কিছু নাই। ইন দ্যাট কেস হয়তো আইডিয়া পাওয়া যাবে পেশেন্টের সিওপিডি বা এনি আদার লাং ডিজিজ আছে কিনা। দ্যাট ওয়াজ অ্যানাদার কোশ্চেন। একটা কমপ্লিমেন্টারি কোশ্চেন ছিল ওনারই, আমি মিস করছি, সেটা হচ্ছে স্প্লেন যেহেতু পালপেবল ছিল, স্প্লেনিক পারকাশন করাটা দরকার ছিল কিনা? স্প্লিনিক পারকাশন করাটা ভালো হতো। স্প্লিন পালপেশন মানে এটা হচ্ছে সবসময় আমরা বলে আসি, আমাদের স্যাররাও শিখিয়েছেন, আপনি স্প্লিন পেয়ে গেছেন হাতে, স্প্লিন ইজ পালপেবল, অ্যাজ স্প্লিন ইজ ভেরি সুপারফিশিয়াল অর্গান, জাস্ট আন্ডার দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু স্প্লিন পাওয়া যাচ্ছে হাতে, and you are sure this is spleen, this is not kidney or any other intra-abdominal organ, তাহলে আর পারকাশন করাটা হচ্ছে ওই পিলারের সেকেন্ড এল না দিলেও চলে, সেকেন্ড এল দেওয়ার প্রয়োজন নাই। ইউ আর কনফিডেন্ট এনাফ দ্যাট দিস ইজ স্প্লিন অ্যান্ড স্প্লিন ইজ পালপেবল বাই ইউর হ্যান্ডস, তাহলে করতেই হবে। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, দেয়ার ইজ নো ম্যান্ডেটরি কনসেনসাস অ্যাবাউট ইট। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ডক্টর শামিমারা এক্সামিনেশন শেষে কাপড় ঠিক করে দেওয়া হয়নি। এক্স্যাক্টলি অল রাইট, কাপড় আমাকে ঠিক করতে হয়েছে পার্টলি অ্যাটলিস্ট। এক্সামিনেশন শেষে এটা এক্সামিনির দায়িত্ব পেশেন্টকে কমফোর্ট জোনে এনে দেয়া, এটা অবশ্যই। আরেকটা কোশ্চেন দেখছি, ডক্টর আহমেদ ফয়সাল, প্রবাবলি শুড উই হিয়ার পালপেট দ্য লিভার এন্ড স্প্লিন বাই ডিপিং মেথড? পেশেন্টের অ্যাসাইটিস আছে, আপনি ডিপিং মেথডে কখন পালপেট করতে চান? যখন ইউ আর কনফিউজড, ইউ আর নট সার্টেন, ইউ আর নট কনক্লুসিভলি, you are not should I say that you are not confident enough, conclusively confident that you are having something in your hand, in the palmar surface of your hand, maybe it liver, maybe it's spleen. In that case, go through the dipping method. But ascites পেশেন্টের আছে, আপনি পালপেট করে লিভার হোক বা স্প্লিন হোক or any other mass in the abdomen পেয়ে যাচ্ছেন, you don't need to go for the dipping method. যখন পাচ্ছেন না তখন ডিপিং মেথডে যাওয়া উচিত। Should we say now CLD or decompensated cirrhosis of the liver? আমার কাছে মনে হয় one of the most logical question, যে আমাদের আসলে ক্রনিক লিভার ডিজিজ বলি এখন আর ছেড়ে দেওয়া উচিত কিনা। আমি ক্রনিক লিভার ডিজিজ বলে ছেড়ে দেওয়ার পক্ষে না। ইনফ্যাক্ট ক্রনিক লিভার ডিজিজ টার্মিনোলজিটাই তো আর এখনকার কোনো টেক্সটে ইনক্লুডেড না। আমাদের এটা এখন বলা উচিত যে সিরোসিস ইদার ডিকম্পেনসেটেড অর
কম্পেনসেটেড, যেহেতু এই ক্ষেত্রে অ্যাসাইটিস আছে, এই ক্ষেত্রে স্প্লিনোমেগালি আছে, ডেফিনেটলি ইটস এ ডিকম্পেনসেটেড সিরোসিস অফ দ্য লিভার। আমি এই ইস্যুটা যিনি তুলেছেন তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি নামটা একটু চলে গেল, কে যেন তুলেছেন, আমি একটু দেখি। ডক্টর আহমেদ ফয়সাল বোধহয় নাম। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। কারণ এই ইস্যুগুলো আমি আমার ক্লাসে বলি, আমি আমার স্টুডেন্টদের বলি যে আমরা আসলে কিছু কিছু জিনিস বলি, আমরা এখনো হেপাটিক প্রিকোমা, হেপাটিক কোমা বলতে অভ্যস্ত। এই টার্মিনোলজি গুলো দীর্ঘদিন আগে চেঞ্জ হয়ে গেছে। যেমন কিছু কিছু টার্মিনোলজি কিন্তু আপনারা ফ্রিকুয়েন্টলি ব্যবহার করে যাচ্ছেন, আপনারা ক্রিপিটেশনস বলেন, আপনারা রংকাই বলেন, ক্লিনিক্যাল মেথডস বইগুলোতে এই টার্মিনোলজি গত 20 বছর আগে চেঞ্জ হয়ে গেছে। ক্র্যাকেলস এবং হুইজ বলা হচ্ছে, বাট স্টিল আমাদের যেটা টেক্সট ডেভিডসন এখনো ক্রিপিটেশনস শব্দটা ব্যবহার করছে। সেই ক্ষেত্রে দুটোই আমরা গ্রহণ করতে পারি, কারণ এর কোনোটাই আমরা ইনভেন্ট করিনি। আমরা আসলে অনেকটা অন্ধের মতোই ওয়েস্টের থিওরি গুলো ফলো করে যাচ্ছি। সো এইটা ঠিক আছে, কিন্তু যে টার্মিনোলজি গুলো উইথ কনসেনসাস চেঞ্জ হয়ে গেছে গ্লোবালি, সেগুলো এখন আর ব্যবহার না করাই ভালো। মানে এবং এটা নিয়ে অর্থহীন একটা বিতর্কে জড়িয়ে পড়ার কোনো মানে নাই। আর কোনো কোশ্চেন পাচ্ছি কিনা? এই যে প্রশ্নটা এসছে ডক্টর রাসেলের কাছ থেকে, যে ডায়াগনোসিস কি একটা হবে না রেডি বলতে হবে, ইট ডিপেন্ডস অন দা কোশ্চেন অফ ইউর এক্সামিনার। যেমন আমি আমার যতদূর মনে পড়ে আমি রাকিবকে বলেছিলাম কোশ্চেনে যে হোয়াট আর ইউর ডিফারেন্সিয়ালস, শুরুতেই রাকিব একটা ডায়াগনোসিস বলেছে। এটাও খুব বড় ক্রাইম বলে আমার মনে হয়নি। যদি এক্সামিনিং মনে হয় আমার হাতে একটাই ডায়াগনোসিস, আমি একটাই বলবো। অ্যান্ড ইফ দ্য টিচার ইনসিস্ট ডু ইউ হ্যাভ এনি ডিফারেন্সিয়ালস, আপনার মাথায় রাখতে হবে যে টিচার এই পেশেন্টটা এক্সামিন করেছেন এবং তার মাথায় অন্য কিছু ডিফারেন্সিয়াল এসছে ফ্রম সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এন্ড এক্সামিনেশন ফাইন্ডিংস। সেই ক্ষেত্রে আপনাকে একটু সফট অ্যাপ্রোচে যাওয়াটাই ভালো হবে। এই যে সুমন দাস একটি প্রশ্ন এনেছে, যেটা শুনতে শুনতে আমি টায়ার্ড, বাট খুবই রেলিভেন্ট কোশ্চেন। 2.5 স্টেপ মানে 2.5, ছোটবেলা থেকে পড়ে আসলে 2, 2.5, 1.5 যেতে হবে, 2.5 যেতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, দিজ আর অল সিম্পলি বুলশিট। শিফটিং ডালনেস শব্দটার সহজ বাংলায় অর্থ হচ্ছে ইউ হ্যাভ ফাউন্ড ডালনেস ওভার দ্য অ্যাবডোমেন ডিউরিং পারকাশন। নাম্বার 1, there has to be dullness, number 1. Number 2, the dullness is being shifted when you are going through the maneuver. তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, আমি যদি আমার বোর্ডের উপরে করি, যে আপনি যেতে আপনি এইখানে পেশেন্ট ইন সুপাইন কন্ডিশন, আপনি এখানে এসে ডালনেস পেলেন, and you simply ask the patient to turn over, go into the lateral. Say for example আমি left laterally গিয়ে পেয়েছি, যেটা beyond the lateral margin of the rectus abdominis, আমি এখানে ডালনেস পেলাম। I request the patient to turn on the right lateral position, ঠিক আছে? এবং আপনি ঘুরে ঘুরে যেখানে ছিলেন, যেটা ডাল ছিল সেটা টিম্পেনাইটিক হয়ে যাচ্ছে, রেজোনেন্ট হয়ে যাচ্ছে। তার মানে যেখানে ডালনেস ছিল, ডালনেসটা শিফট হয়ে গেছে। আপনার শিফটিং ডালনেস প্রমাণ করবার জন্য এতটুকু যথেষ্ট না। আপনি ওই যে আবার পিলারের সেকেন্ড এল যোগ করতে চান, থার্ড এল বা ফোর্থ এল যোগ করতে চান, তাহলে ঘুরে পেশেন্ট ইজ ইন লেফট ল্যাটারাল পজিশন, আপনি আবার আসছেন ল্যাটারাল পজিশনে, আপনি আরেকটা ডাল মার্জিন পাচ্ছেন। এবার আর কিছু না করে পেশেন্টকে শুধু বলেন যে আপনি সুপাইন হন, আপনি দেখবেন ডালটা টিম্পেনাইটিক হয়ে যাচ্ছে। এত কিছু পর্যন্ত যাওয়ারই দরকার নাই। ইউ জাস্ট নিড টু প্রুভ দেয়ার ইজ ডালনেস, and number 2, the dullness is being shifted enough. No logical reasons to go for these there and RI 1.5 and 2.5 steps. Those days are gone. অ্যাসাইটিস দেখার জন্য কোন স্থান থেকে শুরু করব? 2.5 প্যাচ, এই প্যাচের মধ্যে যায়নি না। 5 প্যাচ 6 প্যাচ নেয়ার কোনো দরকার নাই। আচ্ছা, can I see Polash, do you see any raised hands, any verbal question? I don't see any raised hand. If there is no raised hand, we'll go for the third case of the respiratory system. Can we proceed, Polash? আরেকটা দেখতে পাচ্ছি স্যার, relevant দেখার সময় stigmata of CLD, which Dr. Rakib has explained excellently, lymphadenopathy, temperature, edema দেখার পাশাপাশি
এই পেশেন্টের ক্ষেত্রে আই স্লিট ল্যাম্প এক্সামিনেশন করার অনুমতি চাওয়া উচিত কিনা? ইফ পেশেন্ট ইজ নো প্রবলেম। পেশেন্টকে যেহেতু আমরা বলেছি ডিকম্পেনসেটেড সিরোসিস, পেশেন্ট ইজ ইয়াং, ইফ ওয়ান অফ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইজ উইলসনস ডিজিজ হুইচ ইজ কমপ্লিটলি লজিক্যাল, আপনি চাইতেই পারেন, কোনো আপত্তি নেই, আপনি অবশ্যই চাইতে পারেন। বাট আমি একটু দ্বিধায় থাকবো যে আপনি এইটা না চাইলে আপনাকে পরীক্ষায় ফেল করিয়ে দেবেন কিনা কোনো এক্সামিনার। আই ডোন্ট থিঙ্ক সো। বাট আপনি এই যে আরেকটা, আমি এই জন্যই বলি প্রচুর কথা বলতে হয়, মানে এবং কথাটা একমুখী হওয়া উচিত না। Teaching is always a two-way process. Whenever I was having my training in Mount Elizabeth Hospital, Mount Elizabeth Hospital in UK back in 2005, one of my mentors, I cannot forget him. Probably I won't forget him during the remaining few years of my life. I don't know how many years are still remaining. Education is always a two-way process. You are giving a lecture and hundreds of people are listening to you. It doesn't add any value. And if you are conversating with even 2, 3, 4 persons, and you are, as a teacher, learning something from your students or from your colleagues or from your peers or from your seniors, that's what education is. And that should be the purpose of education. Unfortunately, এটা ছোট মুখে বড় কথা হয়ে যাবে, unfortunately in our country we desperately lack that practice. Probably দুদিক থেকেই সমস্যা হয়। আমরা যারা সো কল্ড টিচার, আমরা স্টুডেন্টদের বা ট্রেনিদের ততটা পারমিট করি না, ততটা স্পেস দেই না, এটা একদিকে সমস্যা। আরেকদিকে সমস্যা হচ্ছে স্পেস বেশি দেয়া হয়ে গেলে বড় বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, তখন আর ওটাকে কন্টেইন করবার মতো যথেষ্ট স্মার্টনেস আমাদের টিচারদের অথবা যথেষ্ট বেনোভলেন্স আমাদের ট্রেনিদের পক্ষ থেকে থাকে না। এইটা একটা সমস্যা হতে পারে। ডু ইউ হ্যাভ এনি আদার কোশ্চেনস? ডক্টর সাদিকুর রহমান প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কিছু কোশ্চেন ছিল, সেটা ইন্সপেকশন যে হার্নিয়াল অরিফিস দেখতে হবে কিনা, আর পালপেশনে যে টেম্পারেচার টেন্ডারনেস দেখা হয় না, এটা দেখতে হবে কিনা? অবশ্যই, ইউ হ্যাভ রাইটলি মেনশন, ইন্সপেকশনে অ্যাবডোমেন যদি এক্সামিন করতে বলি হার্নিয়াল অরিফিসই দেখতে হবে। ইন্সপেকশনে আর পালপেশনে টেম্পারেচার টেন্ডারনেস দেখা হয় নাই, ফেসের দিকে তাকাবেন। পালপেশনে টেম্পারেচারও দেখতে হবে, টেন্ডারনেসও দেখতে হবে। টেন্ডারনেস অবশ্যই। ইয়ার আড়াইটা তো বললেন স্যার, আর ফ্লুইড থ্রিল কি দেখতে হবে কিনা? ফ্লুইড থ্রিল না, if you have found shifting dullness positive, don't go for fluid thrill. ওকে স্যার। ফ্লুইড থ্রিল একটা জিনিস একটু বলিনি, মানে যদি ইন্টেন্স অ্যাসাইটিস হয়, আপনি চিন্তা করে দেখেন একটা বেলুনের মধ্যে আপনি পানি ভরেছেন, কোনো ফাঁকা স্পেস নাই, তো পানিটা সরবে কোথায়? পানিটা সরার জায়গা নেই। যদি ফুল পেরিটোনিয়াল ক্যাভিটিতে পেরিটোনিয়াল ফ্লুইড থাকে তাহলে আর ডালনেস থাকবে ঠিকই, বাট ডালনেস শিফট করার জায়গা থাকবে না, দেয়ার ইজ নো স্পেস। অনলি ইন দ্যাট কেস আপনি শিফটিং ডালনেস দেখার পরও ইউ ক্যান গো ফর ফ্লুইড থ্রিল, তখন ফ্লুইড থ্রিলের স্পেসিফিক ইন্ডিকেশন আছে। বাট আপনি শিফটিং ডালনেস পজিটিভ পেয়ে গেছেন, আপনার এক্সামিনার সামনে দাঁড়িয়ে দেখছে যে আপনার পারকাশন নোট ডাল ছিল, এখন এটা টিম্পেনাইটিক হয়ে গেছে, and it dullness has been shifted, তাহলে I don't think you should go for fluid thrill. It's simply wastage of time. স্যার পরীক্ষা শেষ হওয়ার পরে এক্সামিনে তো স্যার আমরা বলতে অভ্যস্ত স্যার, আই ওয়ান্ট টু ডু রিল ইভেন্টস, এটা কি বলবো কিনা? এটা না, এই কোশ্চেনটা আমি শুনতে ক্লান্ত যে আমি বলবো কিনা স্যার আই ওয়ান্ট টু সি সাম রেলিভেন্স। ডোন্ট নিড টু। ইফ দ্য টিচার আস্ক ইউ টু গো ফর দ্য রেলিভেন্স, গো ফর ইট। মানে আমি এই কথাটা বলছি, বাট এট দ্য সেম টাইম ওই যে আমি জানি না আমার এটা বলাটা উচিত হচ্ছে কিনা, আমি কথাবার্তা খোলামেলা বলি, প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি। আমার অনেক শ্রদ্ধেয় শিক্ষক এটা শুনতে পছন্দ করেন যে আপনি বলবেন যে আই ওয়ান্ট টু সি দ্য রেলিভেন্স। If you want to see the relevance, your teacher will ask about it. Teacher has asked you a specific question, please examine the abdomen. The question was very much specific. আমি abdomen দেখতে বলেছি। Hernial orifices are the part of the abdominal examination, so it is permitted to see the hernial orifice or even palpate the hernial orifice, whether there is any cuff reflex, cuff impulse. But আমি আপনাকে বলিনি examine the abdomen and according to your findings, please see the relevance. If the question was like that, you can go for it. If the question was not like that, don't go for it. Maybe the examiner consequentially can ask you or may ask you
Yeah, now see the relevance. But don't voluntarily go for the relevance. That my issue. But okay, again, I want to add that for every of the teachers, the issue might not be the same. So you have to be a little bit street smart while dealing such scenarios. আমরা পরের সেগমেন্টে যাই, কারণ আমরা আসলে 1 ঘন্টা হয়ে গেছে। আমরা একটু পরের সেগমেন্টে যাই, যদি কোশ্চেন থাকে আমি আবার শেষে নিব। হ্যাঁ, তাহলে এই পেশেন্টে গিয়ে নাইমা তোমার পেশেন্ট একটু। This would be a short case for respiratory system. আমি আসলে শিওর না আমার ট্রেনিদের এতে লাভ হচ্ছে কিনা। আমি যদি আমার রুমে সবাইকে এনে দেখাতে পারতাম অনেক বেশি ভালো হতো, কারণ আমার শেখার জন্য সুবিধা হতো। দেখেন আসলে বলি না যে কত কিছু আমি মিস করে যাই। আমি কিন্তু রাকিবকে পরে বলিনি ইভালুয়েশনের সময় যে তুমি কিন্তু টেন্ডারনেস দেখোনি, হুইচ ইজ ABC ডিউরিং দ্য এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন। আপনাদের কেউ একজন আমাকে মনে করিয়ে দিয়েছেন। দিস ইজ দ্য টু ওয়ে এডুকেশন সিস্টেম। আমরা এইভাবেই কিন্তু শিখি। আমি প্রতিদিন শেখার চেষ্টা করি এবং আমি জানি আপনারাও প্রতিদিন শেখার চেষ্টা করেন। বাট ডোন্ট বি টু মাচ সাবজেক্টিভ। এই স্যার এটা দেখতে পছন্দ করেন, ওই স্যার ওইটা দেখতে পছন্দ করেন। আমার মনে হয় এই দিনগুলো পেছনে ফেলে যাবার সময় হয়েছে। আর আর মাথাটা ওইদিকে দিতে হবে। আর এইটা মানে আমি অনেক দিন ধরে পরীক্ষার হলে কাজ করি। এফসিপিএস পরীক্ষা আমরা আমাদের নিতে অনেক সময় লাগবে। অনেকদিন ধরে পরীক্ষার হলে ক্লিনিক্যাল অর্গানাইজার হিসেবে কাজ করি। আরো যখন ছোট ছিলাম তখন পেশেন্ট টানা নেয়ার কাজটা করতাম। আমার কাছে কখনোই মনে হয়নি যে কোনো পার্টিকুলার শিক্ষক, আমাদের পার্টিকুলার অনারেবল টিচার যে বায়াসড হয়ে যে না এটাই আমার সামনে এটাই করতে হবে, আমার সামনে ওটাই করতে হবে। যেটা আমরা স্টুডেন্ট, আমি যখন স্টুডেন্ট, আমরা স্টুডেন্টরা বাইরে এসে বলি অমুক স্যারের সামনে অমুকটা বলিনি দেখে স্যার আমাকে ফেল করিয়ে দিয়েছে। দিজ আর কমপ্লিটলি ফলস স্টেটমেন্ট, লাইজ, মিথ্যা কথা। এরকম ঘটনা আসলে ঘটে না। সুতরাং এগুলো নিয়ে নিজেদের অবস্থানকে জাস্টিফাই করবার কোনো দরকারই নেই। আমাদের কোনো শিক্ষকের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে না যে উনি একটা মানে ধরে একদম ফান্ডামেন্টালিস্ট অবস্থানে বসে আছেন যে আমি যখন অ্যাবডোমেন এক্সামিন করতে বলবো এই জিনিস না করলে আমি পেশেন্টকে ছেড়ে দিব না। ফলস, কমপ্লিটলি ফলস। আমি আপনাদেরকে একদম দায়িত্ব নিয়ে বলছি, অনেক দিন ধরেই পরীক্ষার হলে পেশেন্ট দেখে আসছি। আমরা একটু থার্ড কেসটাতে যাবো। দিস ইজ আওয়ার লাস্ট কেস। Thanks to Dr. Naima, our indoor medical officer. She has volunteered for this class and she has taken the hardship to bring the patient to my room for examination. Naima, thank you for coming here. I'd like to ask you one single question. Please examine the chest or respiratory system of your patient. আমি ডাক্তার নাইমা, আমি আপনাকে একটু পরীক্ষা করে দেখবো, আপনার বুকটা একটু পরীক্ষা করে দেখবো কোনো সমস্যা আছে কিনা। আপনার কি কোনো অসুবিধা হবে? আমি দেখবো। ঠিক আছে, কোনো ব্যথা পেলে বা কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? I want to expose it for this would be a difficult issue as the patient is female. So please do the examination maintaining the decency or chastity of this particular patient. এটা রেখে দাও এখানে, তুমি এক্সামিন করো তোমার মতো করে। You've got 4 minutes of time in your hand. চেস্টের পেশেন্টটা মেইল হলে ভালো। আমরা আসলে স্যার দেখতে পাচ্ছি না প্রসিডিউরটা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। লোক এখন 200 অ্যাটেন্ডি, অনেক লোক ক্লাস করে।
ক্যামেরাটাকে একটু অন্যদিকে এটাই অ্যাঙ্গেল বলবো করা যায়? সামনে দেখতে পাচ্ছি না। ভার্চুয়ালি থাক, যারা ভার্চুয়ালি দেখতে যায় দেখুক, কিন্তু ক্লাসটা সামনাসামনি হোক। হ্যাঁ হ্যাঁ, হাইব্রিডের। স্যার ক্যামেরার পজিশনটা একটু যদি সম্ভব হয় আর কি, আমরা দেখতে পাচ্ছি না আসলে। স্যার ক্যামেরাটা পজিশনটা, থ্যাংক ইউ স্যার। ক্যামেরার পজিশনটা একটু অসুবিধা হচ্ছে। ক্যামেরা পজিশনের কারণে সব দেখা যাচ্ছে। একটু দেখ তো ক্যামেরা। আচ্ছা আচ্ছা, একটু এইদিকে নাইমা, এইদিকে থাকবো আমি দেখি। ডক্টর নাইমা ইফ পসিবল দেখা যাচ্ছে, আমি এখানে ভিজিবল তো ভালো দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। এক্সামিনেশন দেখা যাচ্ছে না। ওই যেটা, হ্যাঁ ওইখান থেকে পড়ো। পলাশ এখন দেখা যাচ্ছে? Anything else, or you have completed? Okay. I would like to go in a reverse way in your case. Would you please
tell me your clinical diagnosis from the examinations. Left-sided pleural effusion. Left-sided pleural or unilateral pleural effusion. Why? What are the findings that are supporting your diagnosis? After examining this lady, on inspection, there is a puncture mark on her back, and on palpation, she has reduced expansion on the left side, reduced vocal fermenters on the left side. Her breath sound is diminished on the left side. There is dullness on percussion on the left side, and her breath sound is also diminished on the left side. Left side. So would you like to elaborate a little bit from which space you have got dull percussion note or reduced breath sound or absent breath sound? From second to up to From second intercostal space downwards. Downwards. In which line? From the mid-clavicular line, mid-clavicular. mid-axillary line, or the medial scapular line? Mid-clavicular mostly. Mostly mid-clavicular line. Okay. So your diagnosis is, do you think you have missed auscultation in the apical area? Have you done it? I have missed it. You have missed it. Okay. So your diagnosis is left-sided pleural effusion. You don't know the history of this particular lady. What could be your clinical diagnosis or your differential diagnosis? Findings is definitely left-sided pleural effusion. What could be the clinical diagnosis? Or what are your suspicions? She may have parapneumonic effusion. Okay. Effusion, due to unilateral effusion may be tubercular- parapneumonic. Tubercular pleural effusion. Tubercular There pleural might effusion. be malignant bronchial carcinoma or any other pleural carcinoma, malignancy. 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 Okay. Bronchial carcinoma or metastatic carcinoma, or even pleural malignancy like mesothelioma or anything else. These are your differential diagnosis. If I would like to ask you to tell me one single investigations which would help you to reach your diagnosis, what is that investigation you'd like to prefer? Pleural fluid aspiration and study. What are the studies we usually do in case of pleural fluid? We see the cytology, microscopy, gram staining and gene nation staining, and if there is any malignant cell, we see ADA. Can we do gene expert? We can do gene expert. Can we go for culture? Yes, sir. We can go. Can you go for tubercular culture? Can you go for Okay, go for tubercular. Thank you. Thank you, Dr. Naima. Thanks a lot. So our attendee, that's the case from Naima. I know you would be interested to ask a lot of questions. I just first would like to check the chat box. What mistakes we have done, and you have camera position পরে change করেছিলাম. That is a very good question from Najib. Is vocal fremitas necessary? I don't think it's necessary. When you are examining vocal resonance, fremitas is of no particular value. But it has been written in our texts, in our clinical methods book for ages. Our teachers very much like to see whether you are going to examine for vocal fremitas or not. But if you are really honest to yourself, you all know that in our clinical practice, examining vocal fremitas does not add any particular value. Rather, vocal resonance is very much important. Position of the trachea, probably Naima has missed it. Tracheal position, he has not. Pleural effusion directly bola jabe ki na jabe. If your examination findings are consistent with pleural effusion keno bola jabe na? Ami tahole ki bolbo?
মানে এটা বোধহয় সুমন প্রশ্ন করেছেন। সুমন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি একটু বলবেন আমি এই পেশেন্টটাকে প্লুরাল ইফিউশন না বলে আমি কি বলতে পারি? স্যার ডিডি তো ম্যাসলেশন আসে বা প্লারাল থিকেনিং আসে, ওইগুলা মানে আমার তো ইউজুয়ালি পরীক্ষায় যদি এক সাইড থেকে দেয় মানে ব্যাক থেকে দেয়, সেক্ষেত্রে আমরা সবাই ডাইরেক্টলি বলি না, এই জন্য আসলে কোশ্চেনটা আস্ক করা। না, আমি কিন্তু শুধু ব্যাক থেকে দেইনি, নাইমা ফ্রন্ট থেকে দেখেছে, ল্যাটারালি দেখেছে এবং ব্যাক থেকে দেখেছে। সো যদি নাইমার ফাইন্ডিংস, নাইমা আমাকে যা বলেছে, আমি পেশেন্টটা দেখেছি কি না দেখেছি সেটা এখানে ইররিলেভেন্ট, আমি পেশেন্ট দেখেছি। নাইমার যা এক্সামিনেশন ফাইন্ডিংস তা থেকে প্লুরাল ইফিউশন বলা দোষের কিচ্ছু না, প্লুরাল ইফিউশন বলা যাবে। আপনার দ্বিতীয় যে অংশটি, যে এটাকে আমি একই সাথে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলতে পারবো কি না, হ্যাঁ, ব্রঙ্কিয়াল কার্সিনোমা ফাইন্ডিংস গুলো মোরলেস একই রকম হবে, যদিও সেই ক্ষেত্রে পারকাশন নোটটা আমরা ছোটবেলা থেকে শিখি না যে স্টোনি ডাল আর উডি ডাল, এইটা ঠিক স্টোনি আর উডি আলাদা করে না বুঝতে পারলেও যিনি দীর্ঘদিন ধরে পারকাশন করে অভ্যস্ত তিনি ফ্লুইডের ওপরে পারকাশন আর সলিড টিস্যুর ওপরে পারকাশনের পার্থক্যটা সহজেই ধরে ফেলতে পারেন। এটা খুব ইস্যু না, বাট আমার মনে হয় প্লুরাল ইফিউশন সহজেই বলা যায়। Should we need to say inspection palpation during presentation? বললে দোষের কিছু নেই, মানে আপনি অন ইন্সপেকশন, অন পালপেশন, অন পারকেশন বললে আমার মনে হয় ক্রনোলজিক্যালি ভুলে যাওয়ার প্রবণতা থেকে বেঁচে যাবেন, ইজিলি বলতে পারবেন। বাট আপনার যদি মনে হয় না আই এম স্মার্ট এনাফ, আই ক্যান গো ফর মাই ফাইন্ডিংস উইদাউট দিস ইন্ট্রো, আপনি বলতে পারেন। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই বা কোনো স্যারদের কোনো প্রবলেম নেই। ট্রাকিয়া, এটা আমরা বলেছি, প্লুরাল বায়োপসি ইজ নট দ্য সিঙ্গেল ইনভেস্টিগেশন। ইন কেস অফ প্লুরাল ফ্লুইড, যখন আপনি ডায়াগনোসিস বলবেন যে প্লুরাল ইফিউশন, আমার মনে হয় প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন and further investigation from that pleural fluid is the number one investigation. যদি এটা করে আপনি কোনো কনক্লুসিভ ডায়াগনোসিসে পৌঁছাতে না পারেন, in that case okay, you can go for pleural biopsy and many other things. And pleural biopsy আপনি তখন প্রশ্নের pleural biopsy আপনি কিভাবে করতে চান, আপনি কোন রুটে করবেন, ওপেন pleural biopsy করবেন না থোরাকোস্টমি করে করবেন, থোরাকোস্কোপিক্যালি করবেন, ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপি করবেন, আসতে পারে। ভোকাল রেজোনেন্স নেসেসারি কিনা একজন বলেছেন, ভাই ভোকাল রেজোনেন্স নেসেসারি, ভোকাল ফ্রেমিটাসকে আমি বলতে পারি ভোকাল ফ্রেমিটাস মাইট নট বি দ্যাট নেসেসারি, ভোকাল রেজোনেন্স ইজ ভেরি মাচ নেসেসারি ইন কেস অফ, আপনি মানে ধরেন আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাই, ধরেন আপনার মনে হচ্ছে যে আপনি কনসোলিডেশনের ফাইন্ডিংস পাচ্ছেন, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলি যে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড বোঝাটা কখনো একটু কঠিনও হতে পারে। আমি আমার স্টুডেন্টদের বলি যে যদি ধরো যে রাইট লোয়ার জোনে আপনি একটা কনসোলিডেশন পাচ্ছেন, লেফট লোয়ার জোন নরমাল একটা সাউন্ড হচ্ছে, এনিওয়ে যে আপনার মনে হচ্ছে রাইট লোয়ার জোনে ব্রেথ সাউন্ডের ইন্টেন্সিটিটা বেশি ইন কম্পারিজন উইথ দ্য লেফট লোয়ার সাউন্ড। নট নেসেসারিলি আপনি সবসময় বুঝতে পারবেন যে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড বোথ ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন সাউন্ড ইন্টেন্সিটি একই রকম হচ্ছে, ইন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড এটা আসলে হয় না। কারো বোধহয় এটা মিউট করা নেই, একটু কাইন্ডলি মিউট করে নেবেন, আপনার জন্য বাকিরা সাফার করছে, আমিও সাফার করছি। সো সবসময় এটা শোনা যায় না যে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে ইন্টেন্সিটি একই রকম হবে। যেটা প্র্যাকটিক্যালি বুঝি যে সাউন্ডটা আমার কাছে মোর ইন্টেন্স মনে হচ্ছে, লাউডার মনে হচ্ছে উইথ দ্য এইড অফ স্টেথোস্কোপ। ইন দ্যাট কেস দ্য single maneuver that can differentiate the findings is vocal resonance. আপনি রোগীকে 3-3 বলেন, 1-1 বলেন, যাই বলতে বলেন না কেন, মানে রিপিটেটিভ সাউন্ড বলতে বলেন, vocal resonance will help you a lot. So vocal resonance necessary. রেলিভেন্স দেখতে চাইবেন কিনা আমি এই আনসারটা বোধহয় দিয়ে ফেলেছি। আসলে রেলিভেন্স আমার মনে হয় টিচার না বললে না চাওয়াই ভালো। এপিক্যাল পালপেশন পারকাশন প্রসিডিওর, আমি আসলে প্রসিডিওর দেখানোর জন্য এই জায়গাটা ভালো না, আমি দেখাবো আপনাদের হয়তো যখন সামনাসামনি হবে। আমি জিজ্ঞেস করেছি আসলে এপিক্যাল পালপেশন পারকাশন অসকালটেশন, ইউ হ্যাভ টু গো ফ্রম দ্য ব্যাক, ইউ হ্যাভ টু অসকালটেট উইথ দ্য বেল অফ ইউর স্টেথোস্কোপ। পারকাশনের ক্ষেত্রে আমি ফিমেল পেশেন্ট দেখাতে পাচ্ছি না, আমরা কিন্তু 3টা জায়গায় করতাম, ইনফ্রাক্লাভিকুলার, ওভার দ্য ক্লাভিকল and supraclavicular area, মানে এপিক্যাল এরিয়া। সো 3টা জায়গায় আসলে করা উচিত। একটা ডায়াগনোসিস বললে এক্সামিন মাইন্ড থিঙ্ক কেস জানি, আপনাদের এই জায়গাটা থেকে আর বের করা যাচ্ছে না। আপনি কেস জানেন কি জানেন না, আই ডোন্ট বদার ফর ইট। আপনি কেসটা বুঝতে পেরেছেন কিনা, আপনি কেসটা বলতে পেরেছেন কিনা। আমি তো ভাই বিধাতা হয়ে বুঝে নিতে পারবো না যে আপনি আগের রাতে এসে আমার ওয়ার্ডে এসে কেসটা দেখে গিয়েছেন কিনা। হ্যাঁ, কখনো আমার সন্দেহ হতে পারে যে এত সুন্দর করে বলছে,
কেসটা জেনে গেল কিনা। কিন্তু মানে এই সাসপিশন থেকে আমি আপনাকে ভিন্ডিকেট করতে পারি না অ্যাজ এ হিউম্যান বিং। ইফ আই এম এ হিউম্যান বিং, আমি আপনাকে কোনোভাবেই ভিন্ডিকেট করতে পারি কিনা। বাট আপনি কোনো কিছু মেলাতে পারলেন না, আপনি ডায়াগনোসিসটা পারফেক্টলি বলে দিলেন, বাট আপনার এক্সামিনেশন ফাইন্ডিংস মিলছে না, তখন আমি সন্দেহ করব যে আপনি আগের দিন রাতে কেসটা দেখে গেছেন, অথবা ওই ওয়ার্ডের রেসপেক্টিভ ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা কোনো মেডিকেল অফিসার আপনার বন্ধু, উনি আপনাকে কেসটার কথা জানিয়ে দিয়েছেন। এটা হতে পারে। আমি যখন এফসিপিএস পরীক্ষা দিই, আমার প্রথম শর্ট কেসটাই ছিল বাইল্যাটারাল প্লুরাল এফিউশন। মানে আপনার এই প্রশ্নটাই আমার মাথায় আসছিল। আমি বাইল্যাটারালি যখন পারকাশন নোটটা ডাল পাচ্ছি, আমার মাথায় ফার্স্ট স্ট্রাইক করেছে এই কথা। আমি ঢাকা শহরে ট্রেনিং করি না, আমি ট্রেনিং করেছি চিরাং মেডিকেল কলেজে। ঢাকা শহরের টিচারদের আমি কাউকে চিনি না, কোন স্যার কি পছন্দ করেন, কোন স্যার কি জানতে চান আমি জানি না। আমি দেখলাম যাদের সাথে পরীক্ষা দিতে এসেছি তারা অমুক স্যার এটা পছন্দ করেন, অমুক স্যার এটা জানতে চান, অমুক স্যার হ্যান্ড এক্সামিনেশনে প্রেয়ার সাইনে এটা দেখতে চান। আমি তো ভাই মফস্বল থেকে এসেছি, আমি ঢাকা মেডিকেলের ছাত্র ছিলাম, ট্রেনিং করে চাকরি করেছি হাওড় অঞ্চলে, খালিয়াজুরি, মদন, কেন্দুয়া, তারপর অনেক কষ্ট করে ট্রেনিং করেছি চিটাং মেডিকেল কলেজে, and I was very much grateful to Chittagong Medical College. The training period was excellent. That was the best part of my life, one of the best part of my life, apart from my DMC days as a student, of course, not as a doctor always. So আমি ওগুলো বুঝতেই পারছিলাম। আমি দেখলাম দুপাশ থেকে যখন ডাল পাচ্ছি, আই ওয়াজ কনফিউজ যে আমি কি বলবো এটা বাইল্যাটারাল প্লুরাল এফিউশন। তাহলে নাজমুল স্যার ছিলেন, নামটা বলে দেওয়া ঠিক ছিল, নাজমুল স্যারের সাথে একজন পাকিস্তানি এক্সামিনার ছিলেন, যে আমি কি এটা বলবো বাইল্যাটারাল প্লুরাল এফিউশন। মানে তখন যেন আমাকে একটু অভিনয় করতে হলো। আমি 3 বার করে পারকাস করলাম দুই পাশে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে 3 বার করে ভোকাল রেজোনেন্স চেক করলাম, করে তারপর আমি বললাম এটা বাইল্যাটারাল প্লুরাল এফিউশন। আমার কাছে বাইল্যাটারাল প্লুরাল এফিউশনই মনে হচ্ছিল, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। পরে দেখলাম যে ওয়ার্ড থেকে কেসটা এসছে, ওই ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আমার বন্ধু, যিনি এখন প্রবাসী, আমার ব্যাচমেট ঢাকা মেডিকেল কলেজে। আমি পরীক্ষার হল থেকে বেরিয়ে ওর সাথে যখন কথা বলছে না ওইটা আসলে বাইল্যাটারাল প্লুরাল এফিউশনই ছিল, এই পেশেন্ট আমাদের ভর্তি হয়েছে গতকালকে রাতে, আজকে সকালে খুঁজে খুঁজে ওরা এটা পরীক্ষার হলে নিয়ে এসছে। দিস আর কমন সিনারিও ইন আওয়ার কান্ট্রি এন্ড দেয়ার ইজ নো অফেন্স ইন ইট। সো আপনি ওই কেস জানি কিনা কেস জানি না কিনা এইটা থেকে দয়া করে বেরিয়ে আসেন। From the back she did percussion first before palpation, এটা ঠিক হয়নি, আগে পালপেশন তারপর পারকাশন, এটা করেই যেতে হবে, এটা না করে যাওয়া যাবে না। If trachea is not shifted to the opposite side, pulled to the same side, then the time the lung collapse, not necessarily. If there is not huge pleural effusion, trachea may not be pushed. A trachea, even in moderate to huge pleural effusion, trachea can be central if there is no pulling from the opposite side. Sir, maslation কি ডিডিতে বলা যাবে? maslation ডিডিতে বলা যাবে, কারণ maslation আর pleural effusion আমি আগেই বলে ফেলেছি ফাইন্ডিংস আসলে একই রকম হয়, other than the percussion findings, OD-DAL and OD-DAL. both front and back chest কি একসাথে দিবে কিনা, না দেওয়ার সম্ভাবনা বেশি। আমি এখানে যেহেতু ডেমনস্ট্রেশন ক্লাস হিসেবে নিচ্ছি, সেই জন্য আমি দুপাশ থেকেই দেখানোর চেষ্টা করেছি, নাইমা চেষ্টা করেছে ওর সর্বোচ্চ। কিন্তু পরীক্ষার হলে আপনি যেহেতু মাত্র 4 মিনিট সময় পাবেন, মানে ভার্চুয়ালি এটা 3 থেকে 3.5 মিনিট হয়ে যায় অ্যাকচুয়ালি, সো এতটা নাই। হয়তো বলবে ফ্রম দ্য ফ্রন্ট, ফ্রম দ্য ব্যাক, এটা আরো বেশি সমস্যা হয় নিউরোলজিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে। যেমন আমি যদি একটা প্যারাপ্লেজিয়ার পেশেন্ট নিয়ে আসি যার লোয়ার লিম্বে আপার মোটর নিউরন লেশনের ফিচার আছে, আমি বলি এক্সামিন both lower limbs for neurological findings, তাহলে এটা তো 10, 12, 15 মিনিটেও শেষ হয় না। তো ওই ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলা হয় যে মোটর এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব, অথবা আমি দেখতে চাই যে স্পেসিফিক সেন্সরি এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব along with joint position sense and vibration sense. While examining vocal resonance, what should patient say? 99, 3, or ek, whatever you like. Any repetitive words that produce resonance, সেটা এক হতে পারে, 3 হতে পারে, 99 হতে পারে, 99 হতে পারে। এখন আপনি আমার এই পেশেন্টকে 99 যদি বলতে বলেন, উনি বলতে না পারে, you cannot blame her, she doesn't know what 99 is. আমার ছেলেকে যদি আমি বলি 69, ছেলে আমাকে বলে বাবা ইংরেজিতে বলো, মানে আমরা তো ট্যাশ বানাচ্ছি। আর 69 যদি আমার ছেলে না বুঝতে পারে, ওর দোষ না, ওর স্কুলে 69 ঠিক মতো বোঝাচ্ছে না, ওকে ওটা 69 বোঝাচ্ছে। তা আমার পেশেন্ট 99 না বুঝলে সেটা খুব দোষের কিছু হবে না, রাদার পেশেন্ট যেটা বুঝতে পারে সেটাই বলেন। In January 2022, MCPS examine BSMO examiner became annoyed while I asked patient to say 3
Please give an instruction to avoid such conditions, sir. I am not the authority to give us instructions to anyone, please, dear. But whoever did this thing to you, he has done a completely irrational thing. আমরা ছোটবেলায় যখন আবৃত্তির ক্লাস করতাম, আমাদের স্যার বলতেন তোর জিহ্বা ঠিক আছে কিনা, বলতো পাখি পাকা পেঁপে খায়। প্রথমে আস্তে আস্তে বলতাম পাখি পাকা পেঁপে খায়, তারপরে আস্তে আস্তে আমি আমার ছেলের সাথে এই খেলাগুলো এখন খেলি, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায় বলতে থাকেন, দেখবেন আপনি ভুল করবেনই, কত রকম জিনিস চলে আসবে। এগুলো সব হচ্ছে অধিকাংশ প হচ্ছে, একটু বাংলা ব্যাকরণ বলি, প হচ্ছে ওষ্ঠ বর্ণ, প ফ ব ভ ম। একটু দেখেন, আপনি যখন ফুল বলবেন, ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, আপনি কিন্তু একটু ওনাকে দিয়ে দাও, ওনাকে দিয়ে দাও, আপনি নিয়ে যান একটু, একটু হেল্প করো। তো আপনার দুটো ঠোঁট ব্যবহার করছেন কিন্তু ফুল, আপনি ফুল বলতে গিয়ে বলছেন ফুল, ইউ আর বিকামিং ফুলিশ বিকজ ইউ আর নট অফারিং ফুল টু ইউর লাভড ওয়ান্স। সো আমার মনে হয় এটা নিয়ে ডিবেট করার দরকারই নাই। এমন একটা শব্দ বলবেন, এমন একটা শব্দ রিপিট করতে বলবেন যা ইজি টু প্রোনাউন্স, understandable to the patients, and which can produce resonance. Chest expansibility measuring tape দিয়ে কি দেখতে হবে? দেখতে পারলে ভালো, আমার মনে হয়। না দেখতে পারলে ক্ষতি নাই। চেস্ট এক্সপেন্সিবিলিটি আপনি আর্মিতে ভর্তি হতে যাচ্ছেন না যে আপনার চেস্ট এক্সপেন্সিবিলিটি 3 to 6 সেন্টিমিটার করতে হবে। দেখতে পারলে ভালো। ফিমেল পেশেন্টের ক্ষেত্রে দেখা সম্ভবই না, আসলে এটা কমপ্লিটলি ইম্পসিবল হয় ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে, সো না দেখাই ভালো। ঠিক আছে, আমরা আজকে বোধহয় শেষ করব, আমাকে একটু ওয়ার্ডে যেতে হবে। আমি আমার 3 জন অ্যাক্টিভ ডক্টরকে আটকে রেখেছি অনেকক্ষণ ধরে, আসলে আমার অন্যান্য ডাক্তাররা তখন গালাগালি শুরু করে দিয়েছে সম্ভবত। আপনারা যারা পার্টিসিপেট করেছেন এই পর্যন্ত, আমি জানি না এটা কোনো ফ্রুটফুল কিছু হলো কিনা। আমার গত সপ্তাহে ক্লাসটা নেওয়ার কথা ছিল, আই ওয়াজ ভেরি বিজি উইথ দ্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তাই আমাকে শিফট করে নিয়ে আসতে হয়েছে। থ্যাঙ্কস টু দ্য অর্গানাইজার, পার্টিকুলারলি পলাশ অ্যান্ড ডক্টর নওশাবা, যে ওরা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে। থ্যাঙ্কস টু মাই টিচার, ওয়ান অফ মাই মেন্টরস, প্রফেসর খানাবুল কালাম আজাদ স্যার, who has given me the opportunity to interact with you. It is an opportunity for me. Whenever I get any chance, whenever I get few minutes, I'd like to spend the time with a peer. You are not my student in no way. You are my peers, you are my friends, you are my colleagues. So it's very good opportunity, I mean huge opportunity for me to spend time with you. I would like to spend time with my peers, my students, my friends, rather than spending my times with patients. My father was a teacher, my both of my aunties are teacher, so I would like to be a teacher rather than a doctor. আমাকে যদি তুমি ক্লাস 1 এর খুকু কাঠবিড়ালি পড়াতে দাও, I would be immensely joyful experience for me. আমি সুযোগ পেলেই বাচ্চাদের পড়াতে চাই, কিন্ডারগার্টেনের বাচ্চাদের পড়াতে চাই, সুযোগ পেলে একটু কবিতা পড়াতে চাই। I like it very much. So it's a huge opportunity. মানে পলাশ না থাকলে এটা হতো না। পলাশ, one of my students, postgraduate students. Thank you Polash, thank you Naushaba, thank you Khanabul Kanajat sir, and thanks to my 3 trainees, Dr. Rakib, Dr. Shajib, and Dr. Naima. My great gratitude for the 3 patients who have come from the 5th floor to the 4th floor in my room. You know, this is the benevolence of these patients. We have paid nothing to them. In anywhere in the world other than our country, you will have to pay for examining these patients. But in our country, Bangladesh, we are getting this benefit, we are getting this opportunity and advantage for examining the patient without paying anything. You are taking his or her time but not paying. This is not the philosophy of capitalism. This is not the basics on which capitalism is run on. So thank you. There is I have a question. Sifat Tasnim, please, this is the last question. Would you please raise your question? Would you please ask your question? Dr. Sifat Tasnim, probably. Thank you, sir. Sir, if a patient right-sided lower lobe collapse or effusion, মানে এটা কি রাইট সাইডেড, মানে রাইট হেমিডায়াফ্রাম রেজড হতে পারে কিনা, ক্লিনিক্যালি ডিফারেনশিয়েট করা যায় কিনা
এটা আমাকে প্রশ্ন করা হয়েছিল। খুব ডিফিকাল্ট যে raised right hemidiaphragm আর রাইট সাইডেড লোয়ার লোব কলাপস, ভেরি ডিফিকাল্ট, কারণ রাইট সাইডের লোয়ার লোব কলাপস হলেই তো হেমিডায়াফ্রাম রেইজ হবে। জি স্যার। তাহলে এইটা আসলে এক্সামিনেশন করে বলা খুব কঠিন। এরকম প্রশ্ন করে কনফিউজ করার কোনো মানে আছে কিনা আমি জানি না। মানে এর চেয়ে অনেক লজিক্যাল কোশ্চেন করে আই ক্যান কনফিউজ ইয়োরসেলফ। বাট আমি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন করছি, দেখো এটা তো তুমি ওপরে ডালনেস পাচ্ছ, রাইট হেমিডায়াফ্রাম উঠে গেছে, এটা কি কলাপসের জন্য হয়েছে না অন্য কিছুর জন্য হয়েছে? স্যার মাইক্রোফোনটা মানে মিউট হয়ে গেছে। স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। স্যার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। স্যারকে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে। স্যার আমরা শুনতে পাচ্ছি না। ঠিক আছে স্যার, এখন বোধহয় শোনা যাওয়ার কথা, কোনো কারণে মিউট হয়ে গিয়েছিল। ঠিক আছে, সুতরাং এইটা নিয়ে আমার মনে হয় না খুব কনফিউজ করার কোনো রাইট ইভেন এক্সামিনারে তোমাকে আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু শেষ করি না? আমি সবাইকে বোধহয় গ্র্যাটিটিউড জানিয়ে ফেলেছি, আর গ্র্যাটিটিউডের লিস্ট লম্বা করার দরকার নেই। থ্যাংক ইউ। আবার আপনাদের সাথে দেখা হবে, বাট আই উড লাইক টু হ্যাভ ইউ ইন এ প্র্যাকটিক্যাল সেশন, যেখানে আমরা খোলামেলা কথা বলতে পারবো, মাস্ক ছাড়া কথা বলতে পারবো। আজকে যেরকম মাস্ক ছাড়া এখানে বসে কথা বললাম, যদিও রাকিব আবার মাস্ক পরে ফেলেছে, মানে ভয় পাচ্ছে আবার এখান থেকে স্যারের রুম থেকে আমি আবার কোভিড-19 ইনফেকশন নিয়ে যাবো কি না। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। বলা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। আপনার অসাধারণ একটা ক্লাস হয়েছে স্যার। এটা শর্ট কেস আমাদের সব সময় একটা কনসার্নের বিষয়। তো আপনার পলাশ, তুমি বোধহয় মিউট হয়ে, তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। স্যার থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটা অসাধারণ একটা ক্লাস হয়েছে স্যার। শর্ট কেস সবার জন্য একটা কনসার্নের বিষয় হয়ে গেছে। আমার মনে হয় স্যার আমরা এখানে যাই আজকে, আপনার তারা আছে যেহেতু। সকলকে ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। আমি আউট হলাম। থ্যাংক ইউ। আমি লিভ করলাম।